একবিংশ শতকের দ্বিতীয় দশকের শেষ ভাগে এসে আন্তর্জাতিক রাজনীতি এক অদ্ভুত যুগসন্ধিতে দাঁড়িয়ে। ইউক্রেনের যুদ্ধ তৃতীয় বছরে পা রেখেছে। গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত। লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘর্ষ ক্রমশ তীব্রতর হচ্ছে। আর লোহিত সাগর ও হরমুজ প্রণালী হয়ে উঠেছে নতুন সামরিক উত্তেজনার কেন্দ্র। এই সমস্ত সংঘাত আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখার প্রবণতা থাকলেও বাস্তবে এগুলো একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। বিশ্ব ব্যবস্থার এই মুহূর্তটাকে তাই আর নিছক আঞ্চলিক অস্থিরতা বলে ব্যাখ্যা করা চলে না। এটা এক ধরনের ব্যবস্থাগত সংকট, যেখানে স্নায়ুযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক কাঠামোর কার্যকারিতা ক্রমশ প্রশ্নের মুখে ফেলছে। রাষ্ট্রগুলোর মধ্যে প্রতিযোগিতা আর নিয়ন্ত্রিত নেই, অথচ সর্বাত্মক যুদ্ধেও পরিণত হয়নি। এই মধ্যবর্তী অবস্থায় সবচেয়ে এখন বিপজ্জনক। তাই প্রশ্ন উঠছে, তৃতীয় বিশ্বযুদ্ধ এবার কি অনিবার্য? কূটনৈতিক মহল মনে করে এই মুহূর্তে বিশ্বযুদ্ধের শর্ত পূরণ হয়নি, তবে ইতিহাস বলে বড় যুদ্ধ পরিকল্পনা দিয়ে নয়, ভুল সিদ্ধান্তের ধারাবাহিকতায় শুরু হয়। একাধিক সংঘাত, দুর্বল কূটনীতি এবং আস্থার অভাব পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলছে। নমস্কার, আমি অনিরুদ্ধ। বিশ্ব যখন একযোগে বহু অগ্নি পরীক্ষার সামনে দাঁড়িয়ে, ঠিক তখনই 2026 সালের সামরিক শক্তির তালিকা প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার। 145টি দেশ, 60টিরও বেশি সূচক, সামরিক বাজেট থেকে শুরু করে যুদ্ধ বিমান, রণতরী, লজিস্টিক, প্রযুক্তি, ভূগোল সব মিলিয়ে তৈরি এই র্যাঙ্কিং যেন আজকের বিশ্বের এক রাজনৈতিক মানচিত্র। এই সূচকের নিয়ম একটাই, যে দেশের পাওয়ার ইন্ডেক্স শূন্যর যত কাছাকাছি সে তত শক্তিশালী। শীর্ষে 4 দেশের অবস্থান সেক্ষেত্রে অপরিবর্তিত, কিন্তু স্কোরের সূক্ষ্ম ওঠানামা বলে দিচ্ছে শক্তির ভারসাম্য অদৃশ্য স্রোতে বদলাচ্ছে। 2026 সালে সৈন্য শক্তির নিরিখে গত বছরের তুলনায় আরো কিছুটা অবনমন হয়েছে পাকিস্তানের, জায়গা ধরে রাখলেও নম্বর কমেছে চীনের। সৈন্য শক্তির দিক থেকে কোন দেশ কতটা শক্তিশালী, প্রতি বছরের মতো এবছরও সেই তালিকা প্রকাশ করলো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। সেখানে নিজের অবস্থান ধরে রেখেছে ভারত, যদিও ফৌজি ক্ষমতায় নয়াদিল্লির থেকে এক ধাপ উপরে রয়েছে চীন। অন্যদিকে অবনমন হয়েছে পাকিস্তানের। মোট 60টি আলাদা আলাদা বিষয়কে বিচার বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। এর মধ্যে অন্যতম হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। এছাড়া কোন দেশের কাছে কি কি অত্যাধুনিক হাতিয়ার রয়েছে তালিকা তৈরির সময় সেটাও খতিয়ে দেখা হয়। এবার মোট 145টি দেশকে র্যাঙ্কিং দিয়েছে এই আন্তর্জাতিক ফৌজি সমীক্ষা সংস্থা। 2005 সাল থেকে বিশ্বের তাবড় শক্তিশালী দেশগুলির ফৌজি শক্তি সংক্রান্ত তালিকা তৈরি করে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। প্রথম দিন থেকেই 1 নম্বর স্থানটি সেক্ষেত্রে ধরে রেখেছে আমেরিকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই অন্য কোনো দেশ। পাওয়ার ইন্ডেক্স 2026-এ ওয়াশিংটনের মোট প্রাপ্ত পয়েন্ট 0.0741। এই সংস্থার সূচক অনুযায়ী যে রাষ্ট্র শূন্যের যত কাছাকাছি থাকবে তার ফৌজি শক্তি ততটাই বেশি। গত বছর পাওয়ার ইন্ডেক্সে আমেরিকার প্রাপ্ত নম্বর ছিল 0.0744, অর্থাৎ 2026 সালে পৌঁছে আরো শক্তিশালী হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এর নমুনা শেষ 7 মাসে দুবার দেখেছে বিশ্ব। 2025 সালের জুনে ইরানে ঢুকে তাদের গুপ্ত পরমাণু গবেষণা কেন্দ্রগুলিতে বোমা বর্ষণ করে মার্কিন বিমান বাহিনী। সেই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। সংশ্লিষ্ট অভিযানের পর ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় তেহরান। চলতি বছরের 2রা জানুয়ারি মধ্যরাতে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলাকে নিশানা করে মার্কিন ফৌজ। শুধু তাই নয়, রাজধানী কারাকাসে ঢুকে সস্ত্রীক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে এনেছে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। সংশ্লিষ্ট অভিযানের কোড নাম ছিল অপারেশন সাদার্ন স্ফিয়ার এবং অপারেশন অ্যাবসলিউট রেজলভ। এতে ওয়াশিংটনের কমান্ডোরা কোনো রহস্যময় হাতিয়ার ব্যবহার করেছে কিনা বলেও
তুঙ্গে উঠেছে জল্পনা। ইরান ও ভেনেজুয়েলায় নিখুঁত সাফল্য পাওয়ায় ইন্ডেক্সে যে আমেরিকার নম্বর বেড়েছে তা বলাই বাহুল্য। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। সমীক্ষকেরা মস্কোকে দিয়েছেন 0.791 নম্বর। গত বছরের তুলনায় ক্রেমলিনের পাওয়ার ইন্ডেক্স কিছুটা কমেছে। এই তালিকায় যদিও তারপরেও নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর নেপথ্যে অবশ্যই একাধিক কারণের কথা বলেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তাদের দাবি, গত প্রায় 4 বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে গেলেও দেশের 1 ইঞ্চিও জমি হারাননি রুশ প্রেসিডেন্ট। উল্টে সময়ের সঙ্গে সঙ্গে নিজের অবস্থান মজবুত করেছে তার ফৌজ। পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক জোট নেটোর মনে ভয় ধরাতেও পেরেছে তারা। এছাড়া যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দুনিয়ার 16,000-এর বেশি নিষেধাজ্ঞার চ্যালেঞ্জ সামলেও নতুন আধুনিক হাতিয়ার তৈরি করতে সক্ষম হয়েছে ক্রেমলিন। গত বছর অক্টোবরে একটি সামরিক হাসপাতাল পরিদর্শনে গিয়ে নতুন যুগের হাতিয়ার সম্পর্কে গণমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন পুতিন। তিনি বলেন, পরমাণু শক্তিচালিত স্বয়ংক্রিয় মানুষবিহীন সাবমার্সিবল যান পোসাইডন পরীক্ষায় সাফল্য মিলেছে। এর পাল্লা সীমাহীন। 2025 সালের 21শে অক্টোবর পরমাণু অস্ত্র বহনে সক্ষম নাইম M730 বুরেভেস্টনিক নামের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় রাশিয়া। উৎক্ষেপণের পর তার 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল। আকাশে ছিল প্রায় 15 ঘন্টা। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় রাশিয়ার মতোই তৃতীয় স্থান ধরে রেখেছে পিপলস রিপাবলিক অফ চায়না। গত বছর মস্কোর সমান পয়েন্ট পেয়েছিল বেজিং, এবার অবশ্য সেটা হয়নি। পাওয়ার ইন্ডেক্সে ড্রাগনের প্রাপ্ত নম্বর দাঁড়িয়েছে 0.0919। তার জন্য অবশ্য প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকেই পিএল এর অভ্যন্তরীণ কলহকেই দায়ী করেছেন। এবছরের জানুয়ারিতে পিএল এর শীর্ষ আধিকারিক তথা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ঘনিষ্ঠ লিউ জেনলির বিরুদ্ধে আমেরিকাকে পরমাণু অস্ত্রের গোপন তথ্য পাচারের মারাত্মক অভিযোগ ওঠে। পশ্চিমী গণমাধ্যমগুলির একাংশের দাবি, সেনা অভ্যুত্থানের সলতে পাকাচ্ছিলেন তিনি। তখনই অবশ্য তাকে গ্রেফতার করে ড্রাগন প্রশাসন। চক্রান্তে আরও এক শীর্ষ সেনা আধিকারিক ঝাং ইউশিয়া যুক্ত ছিলেন বলে মনে করা হচ্ছে, তবে তাকে আটক করা হয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। রাশিয়া ও চীনের মতোই পাওয়ার ইন্ডেক্সের নম্বর কমেছে ভারতের, তবে তালিকায় চতুর্থ স্থান ধরে রেখেছে নয়াদিল্লি। গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষকেরা এবার ভারতকে দিয়েছেন 0.1346 নম্বর। গত বছরে ছিল তা 0.1184। প্রতিরক্ষা বিশ্লেষকরা এর জন্য মূলত দুটি কারণকে চিহ্নিত করেছেন। প্রথমত, শেষ কয়েক বছরে সামরিক ব্যয় বরাদ্দ বৃদ্ধি পেলেও হাতিয়ারের গবেষণা খাতে খুব কম খরচ করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। দ্বিতীয়ত, ওপরের তিনটি দেশের তুলনায় প্রতিরক্ষা বাজেটের নিরিখে এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে নয়াদিল্লি। 2026-27 আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে 7,85,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। 2025-26 অর্থবর্ষে তা ছিল 6.81 লক্ষ কোটি টাকা। অর্থাৎ এবার সামরিক খাতে ব্যয় বৃদ্ধির পরিমাণ বেড়ে দাঁড়াচ্ছে 15.3%। শুধু তাই নয়, চলতি বছরের বাজেটে প্রতিরক্ষা ক্ষেত্রে আধুনিকীকরণের জন্য 2,19,000 কোটি টাকা বরাদ্দ করেছে মোদী সরকার, গত অর্থবর্ষের তুলনায় যেটা 21% বেশি। গত 1 ফেব্রুয়ারি সংসদে পেশ করা বাজেট অনুযায়ী 2026-27 অর্থবর্ষে দেশের মোট জিডিপির 11% প্রতিরক্ষা খাতে ব্যয় করবে ভারত। 2025-26 আর্থিক বর্ষে সেটা ছিল মাত্র 8%। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি সেরেছে নয়াদিল্লি। ওই সংগঠনের 27টি দেশের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা হওয়ার কথা রয়েছে। ফলে আগামী দিনে ফ্রান্স, জার্মানি, ইতালি বা স্পেনের মতো দেশগুলির সঙ্গে যৌথ উদ্যোগে হাতিয়ার তৈরির সুযোগ পাবে ভারত। অন্যদিকে সংশ্লিষ্ট তালিকায় অবনমন হয়েছে পাকিস্তানের।
2024 সালে নবম স্থানে ইসলামাবাদকে রেখেছিলেন গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষকেরা। গত বছর সেখান থেকে নেমে 12তে চলে যায় ভারতের পশ্চিমের প্রতিবেশী। এবার 14 নম্বর জায়গায় পৌঁছেছেন রাওয়ালপিন্ডির ফিল্ড মার্শাল আসিম মুনির। পাওয়ার ইন্ডেক্সে তাদের প্রাপ্ত নম্বর 0.2626। গত বছর যা ছিল 0.2513। গত বছরের জুনে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের মুখে পড়ে বেহাল দশা হয় পাকিস্তানের। নয়াদিল্লির ক্ষেপণাস্ত্র হামলায় চোখের নিমেষে ধ্বংস হয়ে যায় ইসলামাবাদের 11টি বায়ুসেনা ঘাঁটি। এছাড়াও মাঝ আকাশের লড়াইয়ে একাধিক লড়াকু জেট হারান রাওয়ালপিন্ডির সেনা অফিসারেরা। ওই সংঘাত থামার পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে পাক সেনা। সেখানেও তালিবানের বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারেনি তারা। এগুলোকেই নম্বর কমার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। অন্যদিকে তালিকায় 5ম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার নাম। উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ফ্রান্সের। এবার প্যারিসকে 6 নম্বরে রেখেছেন সমীক্ষকেরা। 2024 সালে নেপোলিয়নের দেশটি ছিল 11 নম্বরে। গত বছর সেখান থেকে 7-এ উঠে আসে তারা। অন্যদিকে 8 থেকে 7-এ উঠে এসেছে জাপান। অবনমন হয়েছে ইংরেজদের। এবছরের তালিকায় 8ম স্থানে নেমে গিয়েছে 2টি বিশ্বযুদ্ধে বিজয়ী হওয়া ইংরেজ ফৌজ। গত 2 বছর ধরে 6ষ্ঠ স্থান ধরে রেখেছিল তারা। পাওয়ার ইন্ডেক্সে 0.2211 নম্বর নিয়ে 10 নম্বর জায়গা ধরে রেখেছে ইতালি। উল্লেখযোগ্য উন্নতি হয়েছে জার্মানি। 2024 সালে সংশ্লিষ্ট তালিকায় 19 নম্বরে ছিল বার্লিনের নাম। এবার 12তে চলে এসেছে তারা। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেন আছে 20 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় এবারও 15 নম্বর জায়গা ধরে রেখেছে ইসরায়েল। পাকিস্তানের ঘাড়ে একরকম নিঃশ্বাস ফেলছে তেল আবিব। অন্যদিকে অবনমন হয়েছে ইহুদিদের চিরশত্রু ইরানের। 14 থেকে 16তে নেমে গিয়েছে তেহরান। এছাড়া 9ম স্থানে রয়েছে তুরস্ক। আর 34 থেকে 31 নম্বরে উঠে এসেছে উত্তর কোরিয়া বা ডিপিআর। আন্তর্জাতিক সমীক্ষক সংস্থার দেওয়া নম্বরের ভিত্তিতে 37তম স্থান পেয়েছে ভারতের অপর পড়শি দেশ বাংলাদেশ। 22 নম্বরে দাঁড়িয়ে আছে তাইওয়ান তথা সাবেক ফরমোজা দ্বীপ। তবে দ্রুত সামরিক সক্ষমতা বাড়াচ্ছে প্রশান্ত মহাসাগরীয় ওই দ্বীপরাষ্ট্র। দীর্ঘদিন ধরেই একে কবজা করার স্বপ্ন দেখে আসছে চীন। প্রথম 10-এ স্থান পাওয়া দেশগুলির মধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক এবং ইতালি পরমাণু শক্তিধর নয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো আণবিক হাতিয়ার থাকা সত্ত্বেও প্রথম 10-এ জায়গা পায়নি পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। এই সংশ্লিষ্ট তালিকায় 25 নম্বর স্থানে নেমে গিয়েছে সৌদি আরব। গত বছর পাকিস্তানের সঙ্গে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করে রিয়াদ। সেখানে বলা হয়েছে এই দুইয়ের মধ্যে কোনো একটি দেশ তৃতীয় কোনো শক্তির দ্বারা আক্রান্ত বা আগ্রাসনের শিকার হলে তাকে উভয় দেশের ওপর আঘাত বা যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। দুটি দেশই অবনমন হওয়ায় সংঘাত পরিস্থিতিতে তারা একে অপরকে কতটা সাহায্য করতে পারবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন তাই প্রশ্ন উঠছে, যদি বিশ্বযুদ্ধ লাগে তাহলে কোন দেশ সব থেকে নিরাপদ? তার থেকেও বড় প্রশ্ন, কে কার দলে ভিড়তে চলেছে? এই ভিডিওটি ভালো লাগলে আপনার কোনো বক্তব্য থাকলে আমাদের জানান। সেই সঙ্গে আমাদের সোশ্যাল মিডিয়া পেজকে লাইক করুন। ভালো থাকুন।